দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতিদিন সন্ধ্যা 6:30টায় স্মার্ট থটস নিয়ে আপনাদের সামনে হাজির হই। বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে আলোচিত ঘটনা কি, এটা যদি একটু জিজ্ঞেস করি, সবাই কিন্তু এই গরমের কথাই কিন্তু বলছেন, এবং আমরা জানি বিশেষ করে বৈশাখ মাসের এই সময়টিতে আবহাওয়া এরকমই থাকবে। এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার, কিন্তু তারপরও আমাদের কিছু বাড়তি যত্নের কথা বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমন বলছেন, পাশাপাশি এবার গরম একটু বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। আমরা যখন কথা বলছি তখন ঢাকা শহরে 41 ছুঁই ছুঁই এমন একটি তাপমাত্রা, সারা দেশে কোথাও কোথাও 42-43 এরকম একটি তাপমাত্রার চলছে। সেই ধারাবাহিকতায় বার্তা কক্ষে অনেকেই আমাদের কাছে জানতে চান যে একটু বাড়তি সতর্কতা, বাড়তি যত্ন। আমরা আজকে কথা বলার চেষ্টা করব দুর্যোগপূর্ণ তাপমাত্রায় যা করণীয়। আমরা আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খানকে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনীতি, বিনিয়োগ এবং প্রায়শই আমরা নানা বিষয়ে তার সাথে যুক্ত হই ডক্টর আহমেদ আল কবির স্যারকে। দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা কথা বলবো অধ্যাপক ডক্টর কামরুল স্যারের কাছ থেকে। স্যার, যেমনটা বলছিলাম যে গ্রীষ্মপ্রধান দেশ বা আমাদের যে বৈশিষ্ট্য, এই জলবায়ুর চৈত্র বৈশাখ মাসটি আমরা এভাবেই কাটিয়ে থাকি, কিন্তু আবহাওয়ার নানা পরিবর্তনজনিত কারণে আমরা দেখছি যে দুবাই শহর যেমন একেবারে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার একটি বিষয়, বৃষ্টিতে বন্যা, মরুভূমিতে। আবার আমাদের এখানে যে গড় তাপমাত্রা সেটি ক্রমশ বাড়ছে। আবার আমরা জানি যে বিশেষ করে গরম প্রধান দেশগুলোতে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস হলেই একটি দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে আমাদের যারা দর্শক বা যারা নিয়মিত টেলিভিশনে দেখেন, খোঁজখবর করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে কী পরামর্শ? কামরুল খান স্যার, কী যুক্ত করবেন? প্রণব শাহ, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আসলে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের মানুষ তীব্র তাপদাহে মানে খুবই মানে অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। তো এখন সেই জায়গাটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই পরিস্থিতি যেন আমরা ব্যক্তিগতভাবে এবং সকলে মিলে মোকাবেলা করতে পারি, যাতে মানুষের জীবনের ক্ষয় না হয় এবং আমাদের পরিবেশটা যেন যতটা সম্ভব সুন্দর থাকে, সেই দিকে আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে। আমরা গতকাল পর্যন্ত যেটা জেনেছি যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি, এবং এর আগেও 1962 সনে কিন্তু 42 ডিগ্রির উপরে গিয়েছিল, এবং 1972 সনে 45 ডিগ্রির উপরে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা উঠেছিল। গত বছরের অবস্থা কিন্তু এরকমই ছিল, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এবারের পরিস্থিতি একই রকম অনেকটা এখন পর্যন্ত। তো এখন কথা হচ্ছে যে আমরা বিগত 4 দিনে আমরা দেখেছি প্রধান যে সমস্যা আসলে হিট স্ট্রোক, এবং সে কারণে আবহাওয়া বিদরা হিট অ্যালার্ট দাবি ঘোষণা করেছে আগামী 3 দিন যেন বিশেষ করে। এবং গতকাল থেকে আমরা নতুন একটি খবর পাচ্ছি যে এপ্রিল মাস এবং আগামী মে মাস পর্যন্ত এই তীব্র তাপদাহ থাকবে, অব্যাহত থাকবে বলে তারা বলেছে। কারণ এই সময়টাতে আমরা বৈশাখ মাসের শুরু থেকে আমরা দেশে ঝড় বৃষ্টি আমরা দেখি, কিন্তু এবার কিন্তু সেটা অনেক কম। এখন পর্যন্ত সেরকম 1 দিন 2 দিন আমরা বিচ্ছিন্নভাবে দেখেছি, কিন্তু সেরকম দেখছি না। সে কারণে মানুষের জনজীবন চলতে হবে, তাদেরকে তাদের জীবন যাত্রা চালানোর জন্য তাদেরকে বেরোতেই হবে। তারপরেও আমরা যেটা পরামর্শ দেই যে আমাদের কিছু সাধারণ নিয়মাবলী আছে যে এই তীব্র তাপদাহ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে এই সমস্ত উচ্চ তাপমাত্রায় সেখানে শিশুরা এবং বৃদ্ধ মানুষ যারা, তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরে। এবং শিশুদের ক্ষেত্রে যেটি হয়, যেহেতু শরীরের 70% হচ্ছে পানি, শিশুদের পানিটা দ্রুত নিঃসরিত হয়ে যায়, এবং সে কারণে তারা ডিহাইড্রেশনের কারণে হিট স্ট্রোকের প্রধান শিকার হয়ে যায়। সে কারণে আমরা যে পরামর্শগুলো সকলকে দিই বা যেটা বিজ্ঞানসম্মত, সেটি হচ্ছে যতটা সম্ভব জরুরি কাজ ছাড়া আপনারা ঘরের বাইরে যাবেন জি, না।
আমি ঘরের আসবো বাইরে আপনার গেলে কাছে, আমাদের সঙ্গে ডক্টর আহমেদ আল কবির স্যার আছেন, তার কাছে একটু যাব, কিন্তু তার আগে আমি একটি ছোট্ট বিরতি নিতে চাইব। বিশেষ করে যেমনটা কামরুল হাসান খান স্যার বলছিলেন যে 62, 72 এবং গত বছরও ঠিক একই ধরনের তাপমাত্রা ছিল, এবং গত বছর কিন্তু একজন শিক্ষার্থীর মৃত্যুর খবরও আমাদের ছিল হিটস্ট্রোকেই। এবং এবার আমরা যেটা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে 28শে এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারটি নিশ্চিত করেছেন। এটি একটি দিক। পাশাপাশি এই মুহূর্তে শিক্ষার্থীদের কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, আমাদের সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আহমেদ আল কবির স্যার আছেন, তার কাছে যাব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছে। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও স্মার্ট থটস অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলছিলাম দুর্যোগপূর্ণ তাপমাত্রায় যা করণীয়। আমরা ডক্টর আহমেদ আল কবির, আপনার কাছে প্রশ্ন রাখাই ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে 1 সপ্তাহের জন্য। গত বছর আমরা দেখেছি যে হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু ঘটেছিল। সব কিছু মিলে এই মুহূর্তে নাগরিক অর্থাৎ সাধারণ মানুষের কী করণীয়? কবির স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা যে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য আমাদের শ্রদ্ধেয় সাবেক ভাইস চ্যান্সেলর মহোদয় একটু আগে বলেছেন, যেটা হলো বাচ্চারা এবং বিশেষ করে বয়স্ক মানুষজন সবাই কিন্তু ভালনারেবল। তো এটা একটা সঠিক সিদ্ধান্ত, এবং আমি বলবো যে এটা একটা প্রিভেন্টিভ মেজার, এবং এই প্রিভেন্টিভ মেজারটা নেওয়াটা সঠিকই হয়েছে। তবে কিন্তু ঘরে থাকলেও বাচ্চারা কিন্তু বের হয়ে যায়, বা অনেকেই কাজের জন্য বের হতে হয়, এবং সেই জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো সম্পর্কে ছেলে মেয়েদেরকে আমাদেরকে বলতে হবে, বয়স্কদেরকেও বলতে হবে এবং জানতে হবে, এবং তা প্র্যাকটিস করতে হবে। আমরা সাধারণত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার চর্চা করতে গিয়ে আমরা এই জাতীয় সিচুয়েশনে 10টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে থাকি। এই 10টি বিষয়ের মধ্যে যেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় হাইড্রেটেড থাকার জন্য বলা হয়, যেটা বলা হয় সেটা হচ্ছে যে লিকুইড খাবার, তরল খাবার যত বেশি করে খাওয়া, এবং এইটা পান করা, এবং যেটা হচ্ছে যে 16 আউন্স যে দিয়েই যখনই বাইরে যাওয়ার আগে কমপক্ষে 16 আউন্স পানীয় খাওয়া দিয়ে শুরু করে প্রতি 15 থেকে 20 মিনিটের মধ্যে 5 থেকে 7 আউন্স আরো পানীয় খাবার খেতে হবে, পানি জাতীয় খাবার। এইটা একটা প্র্যাকটিসের কথা বলা হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা বলেছে যে ডিহাইড্রেট করে যেসব পানীয়, এইগুলাকে অ্যাভয়েড করতে হবে। এইগুলা যেন না করি। আমাদের দেশে প্রচলন কম, তবুও অ্যালকোহল, কফি বা টি, এইগুলাকে বা ক্যাফেনেটেড যেগুলা, যে সফট ড্রিঙ্কস যেগুলো আছে, এইগুলাকে যত বেশি পারা যায় অ্যাভয়েড করতে হবে এই সময়। এটা না খাওয়াটাই উত্তম। আর প্রোটেক্টিভ কাপড়গুলা, যে সাদা সুতির কাপড় বা এই জাতীয়, বা যে সুতির কাপড় যেগুলো আছে লাইট এবং সহজে পরা যায়, লুজ কাপড়, এইগুলাকে পরার চিন্তা ভাবনা করতে হবে। আর যদি ভিজে যায় তখন এটাকে না পরে এটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আর হচ্ছে যে নিজেকে, কাজের ধরনটাকে ওই সময়, এই ধরনের সময়ে একটু পেস দিতে হবে, অর্থাৎ স্পেস দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। একেবারে যে এখন যে হারে যে নর্মালি আমরা যে ওয়ার্কলোড নেই, এটা না নিয়ে একটু পেস দিতে হবে, এবং এইটাকে মধ্যে মধ্যে এটা করে
জি আর স্যার, আহ, আমি আহ, আসবো আপনার কাছে, বিশেষ করে কামরুল স্যারের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মুহূর্তে আমরা দেখছি যে নানাভাবে তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন। গণমাধ্যমগুলো এই পরিস্থিতি অর্থাৎ এই দুর্যোগপূর্ণ তাপমাত্রা থেকে বেরিয়ে আসতে কী কী করণীয় সেই কথাও বলার চেষ্টা করছেন, এবং এটি একটি দিক, কিন্তু নিজের সতর্কতা হচ্ছে সবচেয়ে বড়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে এই অত্যাধিক গরমে দুর্যোগপূর্ণ তাপমাত্রার মধ্যে যেন আমরা কখনোই ঠান্ডা পানি পান না করি। এই বিষয়টি নিয়ে একটু কামরুল স্যার আপনার কাছ থেকে শুনবো। আমি একদম ছোট্ট আরেকটি বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনতে চাইবো। নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা অপু আবারও বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি। দুর্যোগপূর্ণ তাপমাত্রায় আমাদের যা করণীয়। কামরুল স্যার, বিরতির আগে প্রশ্ন, যে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বা অন্যান্য মানুষেরও পরামর্শ দিচ্ছেন এবং আন্তর্জাতিকভাবেও বলা হচ্ছে যে এই অতিরিক্ত গরমে, অতিরিক্ত তাপমাত্রায়, অতিরিক্ত দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় আমরা যেন ঠান্ডা পানি পান না করি, মানে এটি যদি একটু বর্ণনা আকারে আপনি যদি বলেন কামরুল স্যার। ধন্যবাদ প্রণব। বিষয়টা হলো যে আমাদের একটা জিনিস মেডিকেল বিজ্ঞানের যে শিক্ষাটা, সেটি হলো শরীরের মধ্যে একটি যে মানে সিস্টেম আছে, যে তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র, এবং সেটি আপনার কি গরম কি ঠান্ডা সেখানে তারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায় আস্তে আস্তে। আর যখন একেবারেই কমে যাবে তখন কিন্তু হিট স্ট্রোক হয়, সেটি আমাদের মনে রাখতে হবে। সেই কারণে আমাদের শরীরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে আমি বাইরের তাপমাত্রাটা খেয়াল রাখবো। এখন আপনি যেটা বলেছেন ঠান্ডা পানি খেলে কি হয়, সেখানে ঠান্ডা পানি খেলে এই অতি তাপমাত্রা সেটি হবে যে হঠাৎ করেই রক্তের যে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে সেখানে স্ট্রোক করতে পারে। সেই কারণে বা অনেকেই বাইরে থেকে এসে একদম ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে একটু আরাম পায় ঠিকই, কিন্তু তার কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে এই যে এরকম আহ, তাপদাহের সময় কিন্তু আমাদের ঠান্ডা পানি অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব। নর্মাল মানে স্বাভাবিক তাপমাত্রার পানি আমাদের খাওয়ার অভ্যেস করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই হিসেবে আমার মনে হয় যে আমরা এই জায়গাগুলো খুব পরিষ্কার থাকবো, যে আমাদের এই করণীয় জায়গাটা কি আছে। আম, 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 আমার মনে হয় যে প্রণব, আমাদের বেশি করে চিন্তাটা করতে হবে খেটে খাওয়া মানুষদের জন্য, এবং যে সমস্ত বাড়িতে ফ্যান নাই শিশুরা, সেই জায়গাটা কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। যারা বিত্তশালী মানুষ আছে তাদের কিন্তু মৃত্যুবরণটা কম হয়। আজকে যে রিক্সাওয়ালা বা রাস্তার পাশে যে ভ্যান্ডার তারা বিক্রি করছে, নানান ধরনের ডাব বিক্রি করছে, এই সমস্ত মানুষদের প্রতি আমাদের মনোযোগটা দিতে হবে। এবং আমাদের অল্প আয়ের মানুষদের বাড়ির পরিস্থিতির চিন্তা করে, আমাদের একটা বাড়িতে অনেকগুলি মানুষ থাকে, শিশুরা থাকে, সেইখানে কিভাবে তারা তাদের এই তীব্র তাপদাহকে মানে মোকাবেলা করতে পারে, সেই বিষয়গুলো মনে হয় আমাদের বেশি করে আলোচনা করা উচিত। তো সেই হিসেবে আমার মনে হয় যে আমরা বারবার বলছি, শিশুদের এবং বয়স্ক মানুষদেরকে আমাদের মনোযোগটা বেশি রাখতে হবে। এবং সেখানে তারা ধরেন যে যে সমস্ত বাড়িতে ফ্যান নাই বা কোনো ধরনের তাপ নিয়ন্ত্রণের কোনো বাড়তি ব্যবস্থা নাই, বৈজ্ঞানিক ব্যবস্থা নাই, সেইখানে পানিতে ভিজিয়ে বারবার কিন্তু বাচ্চাদেরকে বা যারা স্যার, বয়স্ক মানুষ আছে বা আমি যে কোনো একেবারে মানুষ, শেষ স্ট্রোকেতে পর্যায়ে যে চলে কোনো এসেছি, মানুষ শেষ করতে হবে। বিশেষ করে ডক্টর আহমেদ আল কবির স্যার, এ তো গেল একেবারে পানির কথা বললাম বা কি কি সতর্কতা, কিন্তু খাবার দাবার একটা বড় ফ্যাক্টর। কিন্তু এই গরমের মধ্যে খাবার দাবারটা কি হলে সাধারণ মানুষের স্বস্তির মধ্যে থাকে, আপনাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাইবো। বিশেষ করে পানি তো আমরা পান করবই, কিন্তু পানির পাশাপাশি আমরা সারাদিনই যে খাদ্য গ্রহণ করে থাকি, সেই খাদ্য গ্রহণের তালিকায় নতুন কোনো কিছু যুক্ত হবে কিনা, কিংবা ভারী খাবার গ্রহণ করার ক্ষেত্রে
কতটা সতর্কতা অবলম্বন করতে হবে, বা এই গরমে কি খেলে কিছুটা স্বস্তি মিলবে? কবির স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। এই আমাদেরকে যেটা হচ্ছে খেতে হবে, যেটা হচ্ছে যে স্মল মিল, ছোট ছোট খাবার খেতে হবে পুরো দিনটাতে। যে বড় মিল খাওয়া অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে যে যে ফল ফসলকে যদি পারা যায় যত বেশি খাওয়া, এবং যে ফাইবার যুক্ত খাবার যেগুলো, এবং ন্যাচারাল জুস যদি খাওয়া যায় এগুলা। কিন্তু আমাদের সাধারণ মানুষ তা অ্যাফোর্ড করতে পারে না, এইসব জিনিসগুলোকে এত চুজি হওয়ার সুযোগ নাই। তবে স্মল পরিমাণে কম খাওয়া। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হাই প্রোটিন খাওয়াটা, বেশি প্রোটিনযুক্ত খাবারটাকে এই গরমের সময়ে পিক আওয়ারগুলোতে অ্যাভয়েড করাটা উচিত বলে আমরা মনে করি। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, আমাদেরকে বাচ্চাদের জন্য বিশেষ করে একটু কাপড় ভিজিয়ে যদি মুখটাকে যদি মুছে দেওয়া হয় বারবার, তো এইটাতে লাভবান হবে। এবং গাড়ের মধ্যে ওই যে যেটা হচ্ছে যে একটু ঠান্ডা করা কাপড় যদি দেওয়া যায়, তো এইটাতে অনেক কুলিং এফেক্ট আছে। এই স্যার, আমি জিনিসগুলোকেও শেষ করব। আমাদেরকে চিন্তা কামরুল স্যার, খাবার ব্যাপারে আপনার নিশ্চয়ই পরামর্শ যদি থাকে সেটি বলবেন, এবং শেষ কথায় কি যুক্ত করবেন কামরুল স্যার? না, সেখানে আমার খাবারের মধ্যে প্রধানত যে তরল জাতীয় খাবার খেতে হবে। পানি তো আছেই, এবং এই সময়টাতে যে বিশেষ করে ঘামের সাথে কিন্তু আমাদের শরীর লবণটা কমে যায়। সেখানে আমরা বলবো যে স্যালাইন খাওয়া, যাদের ডায়াবেটিস নাই বা যাদের কোনো উচ্চ রক্তচাপের সমস্যা নেই, সেক্ষেত্রে স্যালাইন পানিটা হচ্ছে প্রধানত খুবই আরাম দেবে, এবং মানুষ কিন্তু সেখানে ঝুঁকির মধ্যে থাকবে না। আর ভাজা পোড়াটা খাওয়া যাবে না, এবং অতিরিক্ত মশলাযুক্ত, কারণ এই সময় হয় কি, গরমের মধ্যে মানুষের হজম শক্তিটা কমে যায়, যে কারণে ডায়রিয়া বা বদহজমের একটা ব্যবস্থা হয়। কারণ বাড়তি যদি ডায়রিয়া হয়, তাহলে কিন্তু আরো পানি শরীর থেকে চলে যাবে। সেই কারণে আমরা যেটা বলি সবসময়, কম মশলাযুক্ত হালকা খাবার, এবং সেইখানে আমার পানির পরিমাণটা সবসময় খেয়াল রাখতে হবে। জি শরীরে একটা স্যার, পানির আমরা একটা শেষ করব। পাত্রা শেষ কথায় কি যুক্ত করবেন কমে কামরুল স্যার? যাচ্ছে। না, আমার যেটা কথা হলো যে আপনাদের সকল মানুষ সতর্ক থাকবে, এবং তারা যেন অতিরিক্ত রৌদ্রের মধ্যে না যায়, এবং যখন যাবে তারা ছাতা নিয়ে যাবে। আর পোশাক পরিচ্ছন্ন পাতলা কাপড়, সুতির কাপড়, কম রঙের, হালকা রঙের কাপড় চোপড় পরবে। এবং সেইখানে যখনই সে বুঝতে পারবে যে তার শরীর অবস্থা খারাপ হচ্ছে, কারণ হিট স্ট্রোকের প্রধান লক্ষণ হচ্ছে গিয়ে আপনি যখন ঘাম হবে না এবং অতিরিক্ত জ্বর আসছে, তখনই কিন্তু হাসপাতালে কিংবা ডাক্তারের শরণাপন্ন জি, হতে হবে। আমরা শেষ করব। কবির স্যার, শেষ কথায় কি যুক্ত করবেন? একটি কথাই, যেটা হচ্ছে যে আমাদেরকে এই পুরো জিনিসটা, যে বিশেষ করে পিক পিরিয়ড যেটা বলা হচ্ছে যে 10টা থেকে 9টা থেকে ধরেন 3টা পর্যন্ত, এই সময়টাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের বাচ্চা বা বুড়োদের যারা আছেন সকলকে সতর্ক অবস্থায় রেখে যতটুকু পারা যায় মানে আমাদের সামর্থ্যের ভিতরে সেগুলোকে ম্যানেজ করার ব্যবস্থা করতে হবে। ম্যানেজ করা হচ্ছে যে আমাদেরকে বাস্তব থেকে সরাসরি সূর্যের যে আলো থেকে যে সরাসরি যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, এটার জন্য বাধা সৃষ্টি করা, যে কোনো ধরনের কোনো শেডের মধ্যে থাকা, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে পরিমিত জি খাওয়া। স্যার, আমরা এই একেবারে শেষ দুইটা পর্যায়ে জিনিসই চলে আমরা এসেছি। তাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর আহমেদ আল কবির এবং অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা যারা নিয়মিত চ্যানেল 9 দেখেন নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় এই স্মার্ট থটস নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।